দেবাশিস শিবশঙ্কর বাবু আপনি তো ফটো নেবেন ফটো ফটো
সত্যি অপূর্ব। সম্মাননীয় ধান্যঘড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষকবৃন্দ, পরিচালন কমিটি এবং এই উৎসব কমিটির সমস্ত সুধী সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদের এবং উপস্থিত শুভানুধ্যায়ী সুধীজনদের। সালে 22শে মে রাজা রামমোহন রায়ের 250 বছর পূর্তি উৎসব হল সরকারিভাবে রাজা রামমোহন রায়ের জন্মস্থান, তার জন্মভূমি রামমোহন স্মৃতি মন্দিরের সন্নিকটে সরকারিভাবে। আমিও সেই অনুষ্ঠানে ছিলাম। শ্মশান বাড়ি থেকে রাজা রামমোহন রায় শ্মশানে একটি বাড়ি করেছিলেন, সেই বাড়িতেও তিনি কাটিয়েছিলেন। সেই শ্মশান বাড়ি থেকে পদযাত্রা করে আমরা রাধানগর এসেছিলাম। তা সে পদযাত্রা প্রায় 1.5 মাইল পদযাত্রার ব্যাপ্তি ছিল। পদযাত্রায় প্রশাসনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে, সাব ডিভিশনাল অফিসার থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতি, সাংসদ, বিধায়ক, সমস্ত আধিকারিকরা, অধ্যাপক, শিক্ষক, ছাত্রছাত্রী, আইসিডিএসের কর্মীরা, আশা কর্মীরা সুসজ্জিতভাবে সেই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল। বাজনা বাজছিল, বেশ কিছু ঢাকও ছিল সাথে। আবার ছেলেমেয়েরা বেশ ট্যাবলো তৈরি করে সেখানে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা অভিনয় করছিল। সতীদাহ হচ্ছে, সেখানে রাজা রামমোহন রায় বাধা দিচ্ছেন, এমন ধরনের ট্যাবলো। আবার কোথাও পণ্ডিতদের সাথে রাজা রামমোহন রায় তর্ক বিতর্ক করছে, এমন ছবি ট্যাবলো আসছিল। সেখানে মেয়েরা গান করছিল, ওঠো ভারত লক্ষ্মী, অথবা সংকোচের বিহলতা, হাতে ব্যানার, নানান রকম সুসজ্জিত পদযাত্রা। সেই পদযাত্রায় অংশ নিয়ে বারবার মনে পড়ে যাচ্ছিল যে আজ থেকে প্রায় 230-35 বছর আগে এই রাজা রামমোহন রায়কে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমরা রাজা রামমোহন রায়ের পূজা করছি, রাজা রামমোহন রায়কে স্মরণ করছি, রাজা রামমোহন রায়ের স্ট্যাচু করে আমরা গেটের সামনে স্থাপিত করেছি। বহু জায়গায় রাজা রামমোহন রায়ের চর্চা হচ্ছে, রাজা রামমোহন রায়কে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, সিনেমা, নাটক, যাত্রা, থিয়েটার হয়েছে এবং হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, সেই সময় যখন রাজা রামমোহন রায় জীবিত ছিলেন তাকে আমরা সেই সম্মানে সম্মানিত করতে পারিনি। আমরা খানাকুলের মানুষ রাজা রামমোহন রায়কে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? রাজা রামমোহন রায় দেশের, এই সমাজের যা কিছু কুসংস্কার,
যা কিছু অন্ধকার তাকে দূর করার চেষ্টা করেছিলেন। রাজা রামমোহন রায় মেয়েদের স্বাধীনতা ও অধিকার দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। মেয়েদের উপর কি নৃশংস অত্যাচার চলত তখন, তাদের জীবন ছিল কি দুর্বিষহ। এই দুর্বিষহ জীবন থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য রাজা রামমোহন রায় এগিয়ে এসেছিলেন। আজকে মেয়েরা স্বাধীনভাবে ঘোরাফেরা করছে। আজকের মেয়েরা লেখাপড়া শিখে অফিস আদালতে স্কুল কলেজে কাজকর্ম করছে, তারা গাড়ি চালাচ্ছে, উড়োজাহাজ চালাচ্ছে, তারা সৈনিক হচ্ছে। আর সেই সময় এসব কথা ভাবাই যেত না। অর্থাৎ মেয়েরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে থাকত, তাদেরকে বাইরে বেরোনোর অধিকার তাদের দেওয়া হতো না, পড়াশোনা করার অধিকার তাদের দেওয়া হতো না। কুলীন প্রথা তখন ছিল। কুলীন ব্রাহ্মণদের অত্যাচার চরম আকার নিয়েছিল। সমাজটা কি অবস্থায় ছিল একথা আমাদের জানতে হবে। সেই সমাজ বর্তমানে আলোকিত হয়েছে, আমরা আলো দেখতে পাচ্ছি, আমাদের দেশ উন্নত হয়েছে, আমরা সভ্য হয়েছি রাজা রামমোহন রায়ের চেষ্টায়, প্রচেষ্টায়, আন্দোলনে, প্রতিবাদে। তখন সতীদাহ প্রথা হতো। ছেলেরা একটু মন দিয়ে শুনুন। তোমরা শুনেছ যে রাজা রামমোহন রায় তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন। এইটুকু আমরা খানাকুলের মানুষ বা দেশের মানুষ রাজা রামমোহন রায়কে খুব ভালোভাবে জানতে পারেনি। তার সতীদাহ প্রথা কীরকম ছিল, এই প্রথা সম্পর্কে আলোচনা করতে গেলে কুলীন সম্প্রদায়ের কথা একটু আলোচনা করতে হয়। তখনকার সমাজে মেয়েদের 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো এবং বাড়ির বাবা মা, সমাজের মানুষজন মনে করতেন যদি কুলীনের হাতে পাত্রী দেওয়া যায়, মেয়েকে সমর্পণ করা যায়, তাহলেই প্রকৃষ্ট ধর্ম পালন করা হলো। তা কুলীনরা এই সুযোগ নিয়ে বিবাহকে মানে বিয়েকে একটা ব্যবসায় পরিণত করে ফেলেছিল। এক একজন কুলীন ব্রাহ্মণ 10টা, 12টা, 20টা, 25টা, 30টা করে বিয়ে করত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ডায়েরিতে লিখে গেছেন, এই হুগলি জেলার এক মানুষ ভোলানাথ বন্দ্যোপাধ্যায়, তিনি 80টা বিয়ে করেছিলেন। 80টা বিয়ে। ভাবা যায় আমরা কোন যুগে বাস করছিলাম। এরপরে যদি সেই 80টা বিয়ে করার স্বামী মারা যায়, তাহলে সেই 80টা মেয়ে বিধবা হয়ে যাবে। যতগুলো মেয়েকে পাওয়া যাবে তাদেরকে জোর করে টেনে এনে সেই স্বামীর চিতায় তাকে পুড়িয়ে মারা হবে। আগুনের দবদাহ, আগুনের জ্বালা সহ্য করতে না পেরে মেয়েটি যখন ধরপড়ে করে ওঠার চেষ্টা করবে, তখন বাঁশ দিয়ে তাকে জেঁকে ধরা হতো এইভাবে। আর তার চিৎকার যাতে শুনতে না পায় লোকে, সেই জন্য খোল, মৃদঙ্গ, নানান রকম বাজানো হতো। আর ভণ্ড পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত তারা আনন্দে নাচ করত। একটি মেয়েকে জোর করে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, সেই উল্লাসে তারা আনন্দ করত।
এই যে প্রথা ছিল, আবার একটু বলি যে এই প্রথা যে সব মেয়েকেই যে জোর করে পুড়িয়ে মারা হতো তা নয়। তখনকার সমাজে প্রতিপত্তি ঘরের মেয়েরা, ধনী ঘরের মেয়েরা যদি মনে করত, যদি ইচ্ছে করত যে না আমি সতী হব না, তাহলে তিনি সতী হতেন না। উদাহরণ, রাজা রামমোহন রায়ের মা, তিনি কিন্তু সতী হননি, অথচ রাজা রামমোহন রায়ের বৌদি, তাকে সতী করা হয়েছিল, জোর করে পুড়িয়ে মারা হয়েছিল। তা এই নৃশংস অত্যাচার সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন রাজা রামমোহন রায় লর্ড বেন্টিংয়ের সহযোগিতায়। এখন রাজা রামমোহন রায় সম্পর্কে জানতে গেলে আমাদের একটু আমাদের পিছিয়ে যেতে হবে। আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে জানতে পারব। ছেলেরা একটু মন দিয়ে শোনো। আমাদের এই খানাকুল, গোটা খানাকুল থানা, এই ধাননগরী থেকে আরম্ভ করে ওপাশে কাগনান, শঙ্করপুর, ঠাকুরানী চক, রামচন্দ্রপুর, ঘোষপুর, পোল, পাতুর, আবার থেকে ওপাশে কেদারপুর, ধামলা, এই বিস্তীর্ণ এলাকা ছিল জলমগ্ন, অর্থাৎ সমুদ্রের মতো। খানাকুলের অবস্থা ছিল সমুদ্রের মতো, আমরা জলমগ্ন অবস্থায় ছিল গোটা খানাকুল। প্রথম ডাঙা জাগলো, যেমন নদীতেও ডাঙা জেগে উঠে, সেই রকম খানাকুলের মধ্যে প্রথম ডাঙা জেগেছিল কৃষ্ণনগর, তারপর রাধানগর, রামনগর ইত্যাদি জায়গা। গোটা খানাকুল আস্তে আস্তে ডাঙা হয়ে উঠেছিল। এবং কৃষ্ণনগরে, অর্থাৎ এই খানাকুলের আদি পুরুষ ছিলেন বংশীধর চৌধুরী। তিনি এসেছিলেন আরামবাগের অনতি দূরে গড় মান্দারণ আছে, সেই গড় মান্দারণ থেকে তিনি এসেছিলেন কৃষ্ণনগরে। অর্থাৎ খানাকুলের আদি পুরুষ বংশীধর চৌধুরী। তিনি ছিলেন নবাবের বড় রাজকর্মচারী, নবাবের বড় কর্মচারী, যার জন্য তার প্রতিপত্তি, তার অর্থ খুব বেশি ছিল। এবং তিনি কৃষ্ণনগরে রাধা বল্লভের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে নারায়ণ ঠাকুর এলেন। আস্তে আস্তে বিভিন্ন গ্রাম থেকে পণ্ডিতদের ধরে এনে কৃষ্ণনগর খানাকুলে বসবাস শুরু করালেন। তা সেই খানাকুল কৃষ্ণনগরে এত পণ্ডিতের বসবাস শুরু হলো, যার জন্য নবদ্বীপের পর এই খানাকুলকে দ্বিতীয় নবদ্বীপ বলা হলো। তারও বেশ কিছু বছর পরে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে মানুষ খানাকুলে এসে বসবাস করলেন। এবং রাজা রামমোহন রায়ের প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনিও মুর্শিদাবাদের সাকসা গ্রাম থেকে খানাকুলের রাধানগর গ্রামে এসেছিলেন। কি করতে? তিনিও নবাবের বড় কর্মচারী ছিলেন, নবাবের কাজ টাজ করতেন। তাকে কৃষ্ণনগর রাধানগরের যে চৌধুরী বাড়ির মানুষজন খাজনা দিচ্ছিল না, সেই খাজনা আদায় করতে তাকে পাঠানো হয়েছিল। মুর্শিদাবাদের সাকসা গ্রাম থেকে এসেছিলেন রাজা রামমোহন রায়ের প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখন বন্দ্যোপাধ্যায় আর রায় একটু যেন গুলিয়ে যাচ্ছে। ওই কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় রায়ান উপাধি পেয়েছিলেন, সেই থেকেই ওই বংশ রায় উপাধি পান, রাজা রামমোহন রায় হয়ে গেলেন। যাই হোক, তা কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ছেলে রামকান্ত রায়ের পুত্র রামমোহন রায়। কোথায় জন্মেছিলেন?
ছেলেরা একটু বলো তো, রাজা রামমোহন রায় কোথায় জন্মেছিলেন? কোথায় জন্মেছিলেন? রাজা রামমোহন রায় কোথায় জন্মেছিলেন? খানাকুল থানার রাধানগর গ্রামে। খানাকুল থানার রাধানগর গ্রামে। কত সালে কেউ বলতে পারবে? হ্যাঁ বলো তো। ধন্যবাদ। 1772 সালের 22শে মে রাজা রামমোহন রায় জন্মেছিলেন। তিনি ছোটবেলায় স্কুলের পাঠশালায় পড়াশোনা আরম্ভ করলেন, মুন্সির পাঠশালা। এখনও সেই আটচালা আছে, সেই আটচালাটাকে বলা হয় মুন্সির আটচালা। সেখানেই রাজা রামমোহন রায় প্রথম অবস্থায় পড়াশোনা করেছিলেন। তারপর তার বাবা ভাবতে পারেন যে না, এটা মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার তিনি প্রথম সৃষ্টি করেছিলেন। দেখা গেছে গবেষণা করে খতিয়ে যে তিনি মৃত্যুঞ্জয় তর্কালঙ্কারও বই লিখেছিলেন, কিন্তু তার বইয়ের যে পরিভাষা সেটা ছিল ব্যাকরণ ধর্মী, আর রাজা রামমোহন রায়ের যে পরিভাষা সেটা প্রকৃতই গদ্য ভাষা। তাই আমরা রাজা রামমোহন রায়কেই গদ্য ভাষার জনক বলে থাকি। এবং সেই সময় মানে জাত্যাভিমানের যে লড়াই ছিল, জাতপাতের লড়াই, রাজা রামমোহন রায় বুঝেছিলেন এইভাবে জাতপাতের লড়াই থাকলে দেশ উন্নত হতে পারে না, দেশ জেগে উঠতে পারে না, দেশের অর্থনৈতিক নীতিকে চাঙ্গা করা যায় না। যাই হোক ছেলেরা, তোমাদেরকে এইটুকু বলি যে রাজা রামমোহন রায় তিনি স্বাধীনতা প্রেমী ছিলেন। অর্থাৎ তখন এই দেশ ইংল্যান্ডের আওতায় ছিল। একটা কথাই ছিল যে ইংরেজ রাজত্বে সূর্য অস্ত যায় না। অর্থাৎ আমাদের এই উল্টো দিকে আছে আমেরিকা। এখন আমেরিকায় রাত্রি, আমাদের এখানে দিন, তা সেখানে রাত্রি, আমাদের এখানে দিন। অর্থাৎ সেখানেও ইংরেজ রাজত্ব করছে, আমাদের এখানেও ইংরেজ রাজত্ব করছে। তা যাই হোক, সেই সমস্ত দেশের মানুষগুলো যখন একটা একটা করে স্বাধীন হয়ে উঠছে, জয়যুক্ত হচ্ছে, রাজা রামমোহন রায় উল্লসিত হয়ে উঠতেন। স্পেন যখন জয়যুক্ত হলো, রাজা রামমোহন রায় কলকাতার টাউন হলে 60 জন ইউরোপিয়ানদের ভুরি ভোজে আপ্যায়িত করেছিলেন। সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করে সেই অনুষ্ঠান করেছিলেন। কতিপয় মানুষ তাকে বলেছিলেন যে একটা স্পেন, তারা স্বাধীনতা লাভ করলো, তাদের জয় হলো, তাতে আপনি এমনভাবে খরচ করছেন কেন, আপনি এমন আনন্দ উল্লাস করছেন কেন? বলছে বাহ, একটা পরাজিত মানুষ, পরাধীন মানুষ দীর্ঘদিন ছিল, তারা মুক্ত হলো, তারা স্বাধীন হলো, আমি আনন্দ করব না? এই ছিল রাজা রামমোহন রায়ের মানসিক চিন্তা ভাবনা। তিনি বলেছিলেন যদি আমরা মন থেকে, আমরা আমাদের মানসিকতাটাকে যদি স্বাধীন করতে পারি, তবে আমরা এই দেশটাকে স্বাধীন করতে পারব। যদি সমস্ত জাতপাতগুলোকে একত্রিত করতে পারি, তবে আমরা এই দেশটাকে স্বাধীন করতে পারব। আমরা দেখেছি বিদেশে রাজা রামমোহন রায় খুব বেশি বেশি সম্মানিত হয়েছেন। তিনি ইংল্যান্ডেই তার শেষ জীবন কাটিয়েছেন। ইংল্যান্ডের 3টি রাস্তা রাজা রামমোহন রায়ের নামে করা হয়েছে। সেখানে 3 থেকে 4টি রাস্তার মোড়ে মোড়ে ব্রোঞ্জের রাজা রামমোহন রায়ের মূর্তি বসানো হয়েছে। তা এই যে রামমোহন রায়ের প্রতি তার এত প্রীতি, এই জিনিসটা আমাদের ছিল না।
রাজা রামমোহন রায়ের যখন 230 বছর বয়স, তখন আমরা আমাদের এই খানাকুলের মানুষ খানাকুলে রাজা রামমোহন রায় মেলা শুরু করেছি। রাজা রামমোহন রায় এমনভাবে সমাজের পণ্ডিতরা, সমাজপতিরা বিষিয়ে দিয়েছিলেন যে রামমোহনকে নাম রাম উচ্চারণ করলে, রামমোহন রায়ের সাথে মেলামেশা করলে কোথায় অপরাধ হয়ে যাবে। এবং সেই জিনিস আমরা অনেকদিন ভুলতে পারিনি। যখন রাজা রামমোহন রায় ইংল্যান্ডে মারা গেলেন, তার 5 মাস পরে মৃত্যু সংবাদ এলো আমাদের এই ভারতে, আর 1 বছর পরে মৃত্যু জন্মদিন পালিত হলো আমার ভারতে। কারা করল? বিদেশিরা। সেখানে সভাপতিত্ব করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, বাঙালি মাত্র একজন ছিলেন। তারপরে আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের জীবন চর্চা শুরু করলেন। করতে করতে তার কাজ, তার আদর্শ, তার চিন্তা ভাবনাকে মানুষের মধ্যে বিচক্ষণ মানুষরা ছড়িয়ে দিতে লাগলেন। লেখালেখি শুরু হলো। আজ রামমোহন রায়কে আমরা একটা জায়গায় আনতে পেরেছি। এই রাজা রামমোহন রায়কে আমাদের জানতে হবে, চিনতে হবে। ছেলেমেয়েরা, তোমাদের অনুরোধ করব, তোমরা রামমোহনকে চেনো, রামমোহনকে জানো, রামমোহনকে জানার চেষ্টা করো। রামমোহন দেশের জন্য যা করেছেন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন যে এমনই কিছু কাজ তিনি বাকি রাখেননি যা রাজা রামমোহন রায় করে যাননি। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ভারত পথিক। বর্তমানের গবেষকরা বলছেন না, তিনি বিশ্ব পথিক। চিন্তা করতে পারা যায়, স্পেন এবং থাইল্যান্ড, এই দুটি রাষ্ট্র তাদের সংবিধান রাজা রামমোহন রায়ের নামে উৎসর্গ করেছে। স্পেন এবং থাইল্যান্ডের সংবিধান রাজা রামমোহন রায়ের নামে উৎসর্গীকৃত। এগুলো ভাবলে আজ আমাদের গর্বে প্রাণ ভরে ওঠে, আমাদের গর্বে প্রাণ ভরে ওঠে। আমরা সত্যি ধন্য যে এই রাজা রামমোহন রায়ের এলাকায়, রাজা রামমোহন রায়ের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে আমরা জন্মেছি। তা রাজা রামমোহনকে রায়কে জানতে হলে আমাদের একটু পড়াশোনা করতে হবে, আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। রামমোহন রায়ের আদর্শ পথকে যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের দেশ আরও আরও অনেকখানি এগিয়ে যেতে পারবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না। অনেক ছেলেরা দেখছি তারা ঠিক শোনার প্রতি আগ্রহ নেই। তাই সকলকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি রাজা রামমোহন রায়ের উপরে আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।
Thank you.